আগের ভিডিওতে যে জিনিসগুলো তুলে ধরা হয়েছিল সীমিত সময় থাকার জন্য সম্পূর্ণ অংশটা তুলে ধরা যায়নি। আগের ভিডিওর যে বাকি অংশ যেগুলো তুলে ধরা সম্ভব হয়নি সেগুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আগের ভিডিওর শেষের দিকে আলোচনা করা হয়েছিল নিউক্লিয় রিয়েক্টর বা নিউক্লিয় চুল্লি সম্পর্কে। আমরা একটু জেনে নিই নিউক্লিয় রিয়েক্টর বা নিউক্লিয় চুল্লি কি। নিউক্লিয় বিভাজনের যে শুধুমাত্র ধ্বংসাত্মক দিক আছে তা নয়, এর অনেক ভালো দিকও আছে। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে নিউক্লিয় বিভাজনের শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার কৌশল হিসাবে তৈরি করেছেন নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিয়েক্টর। এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে নিউক্লিয়ার রিয়েক্টর বা নিউক্লিয়ার চুল্লি কি। তার জন্য এই তৃতীয় লাইন থেকে তোমরা উত্তরটা দেবে যে নিউক্লিয়ার রিয়েক্টর হলো এমন একটি ব্যবস্থা যেখানে নিউক্লিয় বিভাজনকে বিশেষ পদ্ধতিতে নিয়ন্ত্রণের মধ্যে রেখে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে অল্প সময়ে বিপুল শক্তি উৎপন্ন করা যায়। উদাহরণস্বরূপ যেমন বলা হয়েছে যে নিউক্লিয়ার রিয়েক্টরে 1 কেজি পরিমাণ ইউরেনিয়াম 92-235 ব্যবহার করলে যে তাপ শক্তি উৎপন্ন হয় তা প্রায় 1 কেজি কয়লা পুড়িয়ে উৎপন্ন তাপ শক্তির 30 লক্ষ গুণ। তাহলে তোমরা ভাবতেই পারছো যে নিউক্লিয়ার চুল্লিতে কতটা হিউজ বা বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তো আমরা যেমন নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তিটাকে নিয়ন্ত্রণ করতে পারি, নিউক্লিয় সংযোজনে নিউক্লিয় বিভাজনের থেকেও আরো বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাই নিউক্লিয় সংযোজনে তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে বিজ্ঞানীরা এর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে যদি আমরা কোনোদিন নিউক্লিয় সংযোজন থেকে উৎপন্ন শক্তিকে নিয়ন্ত্রিত করতে পারি তাহলে কিন্তু আমরা নিউক্লিয় বিভাজনের থেকে উৎপন্ন শক্তিকে যতটা কাজে লাগাই নিউক্লিয় সংযোজন থেকে উৎপন্ন শক্তিটাকে আরো বহু গুণ বেশি পরিমাণে কাজে লাগাতে পারবো। তো যাই হোক, এখানে এই পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়েক্টরে এই ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করার জন্য দুটো ব্যবস্থা গ্রহণ করা হয়। একটা হচ্ছে গৌণ নিউট্রন নিয়ন্ত্রক, অর্থাৎ নিউট্রন শোষণকারী কিছু পদার্থ ব্যবহার করা হয়। তার মধ্যে হচ্ছে ক্যাডমিয়াম আর বোরন দণ্ড। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে নিউট্রন নিয়ন্ত্রক দণ্ড হিসাবে কি ব্যবহার করা হয়ে থাকে, ক্যাডমিয়াম বা বোরন দণ্ড। নেক্সট, নিউক্লিয় চুল্লি। দেখো, চুল্লির জ্বালানি দণ্ড রূপে আমরা ব্যবহার করি ইউরেনিয়াম 92-235 এর অক্সাইড UO2 দণ্ড। তাহলে এখানে জ্বালানি রূপে ইউরেনিয়াম 92-235 এর যে দণ্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে UO2 দণ্ড। নিয়ন্ত্রক দণ্ড রূপে একটু আগেই যেমনটা বলা হলো ক্যাডমিয়াম বা বোরন ব্যবহার করা হয়। মডারেটর রূপে ব্যবহার করা হয় ভারী জল বা গ্রাফাইট। মডারেটরের কাজ কি? মডারেটরের কাজ হচ্ছে দ্রুত গতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীর গতি সম্পন্ন নিউট্রনে পরিণত করা। নিয়ন্ত্রক দণ্ডের কাজ হচ্ছে নিউট্রন শোষণ করা। তাহলে নিয়ন্ত্রক দণ্ড রূপে কাজ করে ক্যাডমিয়াম বা বোরন। মডারেটর রূপে মানে দ্রুত গতি সম্পন্ন নিউট্রনগুলোকে যে ধীর গতি সম্পন্ন নিউট্রনে পরিণত করে ভারী জল বা গ্রাফাইট। এর সাথে সাথে কুলেন্ট রূপে ব্যবহার করা হয় CO2, হিলিয়াম, ভারী জল বা H2O সাধারণ জল। কুলেন্ট মানে এই প্রক্রিয়ায় প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন হয়, তো স্বাভাবিক সিস্টেম অত্যন্ত গরম হয়ে যাওয়া, তো সেই সিস্টেমটাকে ঠান্ডা করার জন্য কুলেন্ট রূপে আমরা সাধারণ জল বা ভারী জল বা CO2 ইত্যাদি ব্যবহার করে থাকি। এছাড়াও ফাস্ট ব্রিডার চুল্লিতে প্লুটোনিয়াম অক্সাইডের জ্বালানি ব্যবহৃত হয় এবং এখানে কোনো মডারেটর লাগে না। একটা আধুনিক পদ্ধতি, মডারেটর ছাড়াই আমরা নিউক্লিয় বিভাজন থেকে উৎপন্ন শক্তিটাকে কাজে লাগাতে পারি নিয়ন্ত্রিত উপায়ে। সেটা হচ্ছে ফাস্ট ব্রিডার চুল্লি, যেখানে ইউরেনিয়ামের পরিবর্তে প্লুটোনিয়াম অক্সাইড জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এই যে স্লাইডটা দেওয়া হলো, এখান থেকে প্রচুর শর্ট টাইপ কোশ্চেন আসে। নিয়ন্ত্রক দণ্ড রূপে কি ব্যবহার করা হয়, মডারেটর রূপে কি ব্যবহার করা হয়, কুলেন্ট রূপে কি ব্যবহার করা হয়, তো জিনিসগুলো মনে রাখবে। এর সাথে সাথে আমরা যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার। দেখো, তেজস্ক্রিয়তার ব্যবহার অনেক বর্তমান দিনে। সেই তেজস্ক্রিয়তার ব্যবহার তোমাদের বইতেও আছে, তবে তার যে মেন অংশ যেগুলো বেশি মাত্রায় পরীক্ষায় আসে সেই জিনিসগুলো আমি একটু তুলে ধরছি। তোমরা চেষ্টা করবে পুরো অংশটাই বইয়ের থেকে পড়ে নিতে।
যেমন তেজস্ক্রিয় ফসফরাস, রক্তঘটিত সমস্যা নির্ণয়ে ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় সোডিয়াম, কিডনি ঘটিত সমস্যা। তেজস্ক্রিয় আয়োডিন, মস্তিষ্কে টিউমার বা থাইরয়েড জনিত সমস্যার জন্য ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় সোনা, সিজিয়াম, রেডিয়াম ইত্যাদি দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় কোবাল্ট থেকে নিঃসৃত গামা রশ্মি একই রকম ভাবে ক্যান্সার কোষ বা ম্যালিগন্যান্ট টিউমার কোষ বিনষ্ট করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও তেজস্ক্রিয় সোডিয়াম বা আয়োডিন হার্টের পাম্পের ক্রিয়া কৌশল, রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যবহার। এছাড়া জীব বিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যবহার যদি বলতে হয়, তার মধ্যে একটা হচ্ছে জীবদেহে প্রোটিনের আত্তীকরণ ও বিভিন্ন অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া বিটা রশ্মি বিকিরক নাইট্রোজেন ফাস 15 মানে তেজস্ক্রিয় নাইট্রোজেন যৌগ ব্যবহার করে জানা যায়। তাহলে জীববিজ্ঞানে তেজস্ক্রিয় নাইট্রোজেন ব্যবহার করে আমরা প্রোটিন আত্তীকরণ, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াটা জানতে পারি। কৃষি বিজ্ঞানে ফসফরাস ঘটিত সারে সামান্য তেজস্ক্রিয় ফসফরাস মিশিয়ে উদ্ভিদ মূল থেকে ওর বিভিন্ন অংশে ওই সারের খাদ্যরূপে ছড়িয়ে পড়ার গতিপথ ও তার পরিমাণ নির্ণয় করতে পারি আমরা। এছাড়াও রাসায়নিক বিশ্লেষণে, পুরাতাত্ত্বিক বয়স নির্ণয়ে, রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ণয়ে ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রেই আমরা তেজস্ক্রিয়তার ব্যবহার লক্ষ্য করে থাকি। তার মধ্যে একটা উল্লেখযোগ্য, যেটা পরীক্ষায় বেশি মাত্রায় আসে, যে পুরাতাত্ত্বিক বয়স নির্ণয়ে কোন পদ্ধতি ব্যবহার করা হয়, যেটা তোমরা জানো, রেডিও কার্বন ডেটিং। অর্থাৎ তেজস্ক্রিয় কার্বন, যেটা কার্বন যার ভর সংখ্যা 14, সেটা ব্যবহার করা হয়ে থাকে। সেই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। এটা মনে রাখবে, পৃথিবীর বয়স, পুরাতাত্ত্বিক বিভিন্ন জিনিস, কঙ্কালের বয়স, কোন একটা কাঠের বয়স কত, তো সেই জিনিসগুলো নির্ণয় করার জন্য আমরা রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটা ব্যবহার করে থাকি। এর সাথে সাথে পরের স্লাইড, তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাব কে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে জিনেটিক প্রভাব। সোমাটিক প্রভাবটা কি? সোমাটিক প্রভাব মানে হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে মানবদেহের বহিরাংশে স্বল্পস্থায়ী প্রভাব। আর জিনেটিক হচ্ছে তেজস্ক্রিয়তা জনিত ক্ষতিকারক প্রভাব বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। এটি 3টি ধাপে ঘটে। যেমন প্রথমে হয় বমি বা ক্লান্তি, পরে উল্লিখিত কষ্টের হ্রাস এবং শেষ ধাপে ক্ষুধামান্দ অর্থাৎ খিদা কম পাওয়া, ওজন হ্রাস, জ্বর, চুল পড়া, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া এবং পরিশেষে মৃত্যু। তো আমরা তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবকে এইভাবেই দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এছাড়া নিউক্লিয় চুল্লিতে বা নিউক্লিয়ার রিয়েক্টরে ঘটে যাওয়া দুর্ঘটনার দুটো অংশ এখানে তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে 1986 সালের 26শে এপ্রিল, যেটা ইউক্রেনের চেরনোবিল নিউক্লিয়ার চুল্লিতে ঘটেছিল এই দুর্ঘটনা, যেখানে মৃতের সংখ্যা প্রায় 56, ক্যান্সারে আক্রান্ত প্রায় 4000 থেকে 9,85,000 জন। এর মধ্যে বহু লোক পরবর্তীকালে মারা যায়। দুর্ঘটনার পর প্রায় 3,50,000 লোককে অন্যত্র সরানোর প্রয়োজন হয় এবং প্রায় $6,700 মিলিয়ন মূল্যের সম্পত্তি ধ্বংস হয়। নেক্সট 11ই মার্চ 2011, জাপানের ফুকুশিমা, সেখানেও নিউক্লিয়ার রিয়েক্টর বা নিউক্লিয়ার চুল্লিতে দুর্ঘটনা ঘটে। সরাসরি মৃতের সংখ্যা 1 জন ও আহত 17 জন। দুর্ঘটনার পর প্রায় 3 লক্ষ জন লোককে অন্যত্র সরানোর প্রয়োজন হয়। তো নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিয়েক্টরকে ব্যবহার করে আমরা যেমন হিউজ পরিমাণ শক্তি উৎপন্ন করে ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারি, তেমনি কিন্তু একটু ভুল এখান থেকে মারাত্মক ক্ষতি সাধন করতে পারি। তো সেই ভুলের জন্য নিউক্লিয় চুল্লি থেকে ঘটে যাওয়া দুর্ঘটনার দুটো তথ্য উল্লেখ করা হয়েছে এখানে।
একটা হচ্ছে 1986 চেরনোবিলে, ইউক্রেনের চেরনোবিল, আর একটা হচ্ছে 2011 জাপানের ফুকুশিমা। এর সাথে সাথে যে কথাটা না বললে নয়, যেমন তেজস্ক্রিয়তা আমাদের দৈনন্দিন বা ব্যবহারিক কাজে উপকারী ভূমিকা রাখে, তেমনি এর অপকারী কিছু ভূমিকাও আছে। যেমন তার জলজ্যান্ত উদাহরণ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটে যাওয়া হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা বিস্ফোরণ, যেখানে আমেরিকা 6 আগস্ট হিরোশিমাতে ও 9 আগস্ট নাগাসাকিতে পরমাণু বোম নিক্ষেপ করেছিল। হিরোশিমাতে যেখানে প্রায় 1,29,000 লোক মারা গিয়েছিল, নাগাসাকিতে প্রায় 2,26,000 লোক মারা গিয়েছিল এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। হিরোশিমাতে পারমাণবিক বোমের নাম ছিল লিটল বয়, আর নাগাসাকিতে পারমাণবিক বোমের নাম ছিল ফ্যাট ম্যান। এইভাবেই শুধু যে তৎক্ষণাৎ লোকের বা সমাজের ক্ষতি করে এই পারমাণবিক বোম, তেমনটা না। এর ক্ষতি একটু আগে আমরা যেমনটা বললাম, এটার দু প্রকার ঘটে, সোমাটিক, জেনেটিক। তৎক্ষণাৎ ক্ষতি তো ঘটেই, তার সাথে সাথে জেনেটিক, এর ক্ষতিকারক প্রভাব বংশ পরম্পরায় যুগের পর যুগ চলতে থাকে। আজও জাপানের সেই হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসাবশেষ এবং তার জিনবাহিত ক্ষতিকর প্রভাব আজও অব্যাহত রয়েছে। এবং নিউক্লিয় সংযোজনের ফলে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ, অর্থাৎ হাইড্রোজেন বোমা যদি কোথাও ফেলানো হয়, আজ পর্যন্ত হাইড্রোজেন বোম বা নিউক্লিয় সংযোজনের ফলে তৈরি হওয়া বোমার প্রয়োগ কোথাও হয়নি। ভবিষ্যতে যদি কোথাও হয়ে থাকে তাহলে তার ক্ষতিকর প্রভাব কিন্তু নিউক্লিয় বিভাজন অর্থাৎ পারমাণবিক বোমার ক্ষতিকর প্রভাব থেকে বহু গুণ বেশি হবে। এর সাথে সাথে আগের ভিডিওর যে বাকি থাকা অংশগুলো ছিল, সেই অংশগুলো তুলে ধরা শেষ হয়েছে। আজকের বিশেষ দিনটিতে জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে।